আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে খুব টায়ার্ড জানেন, আজকে সারাদিন বাসায় ছিলাম না। সকালবেলা বের হয়ে গেছি আমরা, হোয়াইট চ্যাপেলে গিয়েছিলাম, ওখান থেকে ব্রেক লাইনে হোয়াইট চ্যাপেলে গেলাম, লাঞ্চ করলাম আমি, শেওয়ার, মারিয়া আর তানা। হ্যাঁ, তো সারা দিনের জন্য আমরা বের হয়ে গিয়েছিলাম। তো ওখানে লাঞ্চ করলাম, প্রচুর বাজার করলাম। হ্যাঁ, তো সে আবার তো অস্থির হয়ে যায়, আম্মা এটা কিনো ওটা কিনো। তো অনেক মাছ, আম, কাঁঠাল, হাবি জাবি, তো অনেক রকমের জিনিস কিনে তো বাসায় আসছি। তো একটা ব্যাপারে একটু কথা বলার জন্য চিন্তা করলাম যে ওই কথাটা বলা উচিত, এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা উচিত। কারণ একজন আমাকে একটা মেসেজ পাঠিয়েছে, অনেক বড় মেসেজ। তার প্রবলেম গুলো আমাকে বলেছে, ওই প্রবলেমটা নিয়ে কথা বলার জন্য অনেক অনুরোধ করেছেন, এবং সে অনুরোধ করেছে যে আমি যেন তার নাম এবং কোথা থেকে সে বলছে সেটা যেন আমি না বলি। হ্যাঁ, তো অবশ্যই আমি তার অনুরোধ রাখবো। আমি তার নাম বলছি না, কোথা থেকে সে আমাকে বলছে বা কোথায় থাকে ওটা আমি বলছি না। তো ওর শুধু সমস্যা যেটা, সেটা নিয়ে আমাকে কথা বলতে বলেছে, আমি সেটা একটু আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, সে লিখেছে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আশা করি আল্লাহর মেহেরবানি ভালো আছেন। আপনাকে আমি অসম্ভব ভালোবাসি। আপনার প্রত্যেকটা কথা আমি মেনে চলার চেষ্টা করি, এবং যতবারই আপনাকে দেখি আমার খুব খুব ভালো লাগে। এমনকি আমার যখন মন খারাপ থাকে, আমার যখন মনে কষ্ট হয়, তখন আমি আপনার পুরনো ভিডিওগুলি দেখি, ওতে আমার মন ভালো হয়ে যায়। আমি জানি না আপনার কথাতে কি জাদু আছে, বা আপনি যে কোনো উপদেশ দিলে সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। আন্টি, আমি ভীষণ একটা বিপদে পড়েছি, সেজন্য আমি আপনাকে লিখছি। দয়া করে আমাকে জানাবেন আমি এখন কি করব। আপনার উপদেশ অনুযায়ী আমি কাজ করব। দয়া করে আমাকে জানান, আমি ভীষণ ভীষণ কষ্টে আছি। আমি একটা ছেলেকে ভালোবাসি, তো প্রায় আমাদের পরিচয় প্রায় 1 বছর। সে আমাকে অসম্ভব ভালোবাসে। সে এমন করে আমার জন্য তার ফিলিংস দেখিয়েছে। আমি যখন ইউনিভার্সিটি থেকে বের হতাম, বৃষ্টি হলে সে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতো, এবং আমার প্রত্যেকটা জিনিসের প্রতি তার খেয়াল ছিল। আমি কেমন আছি না আছি, আমার কি করা উচিত না উচিত, প্রতিটা পদক্ষেপে সে আমার পাশে ছিল। তো তারপর আমরা খুব গভীরভাবে একে অন্যের সাথে জড়িয়ে যাই। এরপর আমি প্রেগনেন্ট হয়ে পড়ি। আমার 3 মাসের প্রেগন্যান্সি আছে। তো আমি যখন ওকে এই কথাটা বললাম, সে মনে হলো তার মাথায় বাজ পড়ে গেল। সে জাম্প করে উঠে বলল, এসব দায়িত্ব আমি নিতে পারবো না। তা আমি বললাম যে তুমি তো বলেছো আমাকে বিয়ে করবে, তো চলো আমরা বিয়ে করে ফেলি। সে বলল, আমি আর তোমার সাথে এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না, বলে সে চলে গেল। এরপর থেকে সে তার ফোন বন্ধ করে রাখে, আমার সাথে কোনো রকম যোগাযোগ করে না। ভীষণ অসহায় বোধ করছি। আন্টি, আপনিই বলেন আমি এখন কি করব। এখন আমার সবচেয়ে আগে আপনাদের কাছে প্রশ্ন, আমি তাকে কি অ্যাডভাইস দেব? আমি নিজেই বুঝতে পারছি না তাকে আমি কি অ্যাডভাইস দেব। আমি আসলে এই যুগের কিছু ছেলে মেয়েদের প্রতি অসম্ভব বিরক্ত, অসম্ভব রকমের বিরক্ত। আমি জানি না এই যুগের কিছু মেয়েরা, আমি বলছি সবাই না, কিছু মেয়েরা নিজেকে এত সস্তা করে ফেলে যে পরিচয় হওয়ার কিছুদিনের মধ্যেই তারা এত বেশি অন্তরঙ্গ হয়ে যায় যে যেটা বলার মতো না, যেটা কল্পনাও করা যায় না, যেটা একটা জঘন্য ব্যাপার। সে যদি তোমাকে বিয়ে করবে বলে
প্রমিসই করেছে, বিয়ের আগেই তুমি তাকে সবকিছু কেন দিয়ে দিলে? কি কারণে তুমি প্রেগন্যান্ট হলে? আমার কথা হলো, মেয়েরা যদি নিজেদের সম্মান রাখতে না জানে তাহলে ছেলেরা কি করে তাদেরকে সম্মান দিবে? সে তোমাকে কয়েকটা মিষ্টি মিষ্টি কথা বললো, তুমি ভুলে গেলে সবকিছু, মান সম্মান মর্যাদা বাবা মায়ের কথা সবকিছু ভুলে গেলে, আত্মীয় স্বজন সবকিছু ভুলে গেলে। আমার এটা খুব বেশি অবাক লাগে যে এই যুগের ছেলে মেয়েরা, কিছু ছেলে মেয়েরা কি করে এতটা নোংরা হতে পারে, কি করে এদের এত অধঃপতন হতে পারে। তোমাকে আমি কি অ্যাডভাইস দেব? আমার তো শুনেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তোমাকে বললো সে বিয়ে করবে আর তুমি তার সবকিছু তাকে দিয়ে দিলে। কেন বিয়ে পর্যন্ত অপেক্ষা করা গেল না? অবশ্যই সে যদি তোমাকে বিয়ে করতে চেয়েছে, তোমরা প্ল্যান করতে, তোমরা কবে বিয়ে করবে, কি করবে, ফ্যামিলিকে জানাতে। তো অস্থির হওয়ার তো কোনো ব্যাপার ছিল না। কেন বিয়ের আগে এসব ঘটনা ঘটবে? ইদানিং আমি দেখছি বাংলাদেশে এটা একটা মহামারী আকার ধারণ করেছে। মেয়েরা ছেলেদের বাসায় গিয়ে অনশন করছে, মানে বিয়ে, মানে কি লজ্জার কথা। আর আমি এগুলো চিন্তাই করতে পারি না, আমার ব্রেনেই আসে না। মানে অধিকাংশই যাচ্ছে, হাজির হচ্ছে, আমি প্রেগনেন্ট হয়ে গেছি। কি কারণে? তুমি প্রেগনেন্ট কেন হয়ে যাবে? কেউ তোমাকে বিয়ের প্রতিশ্রুতি দিলেই তুমি এত সস্তা হয়ে যাবে? মেয়েরা এতই সস্তা? তো যেই ছেলে তোমাকে বিয়ের আগেই পেয়ে যাচ্ছে, তো সে ছেলে তোমাকে কেন বিয়ে করবে? কিছু, এবং আমি যে শুধু মেয়েটার দোষ দেব সেটা না, আমাদের দেশের কিছু বখাটে ছেলে পেলে আছে, চরিত্রহীন ছেলে পেলে আছে যারা এই কাজগুলো করছে। আমি জানি না এটার সমাধান কিভাবে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে আমি দেখছি, মানে সত্যি বলতে আমার এত কষ্ট হচ্ছে। ছোট ছোট বাচ্চারা স্কুল পালিয়ে পার্কে বসে নোংরামি করছে। মানে আমি জানি না আমাদের গভর্নমেন্ট এটা কিভাবে সামাল দেবেন, কি করা উচিত। আমার তো মনে হয় মানে কঠিনভাবে এটাকে মানে প্রতিরোধ করা উচিত। আমাদের সরকারকে দুইজনেরই জেল হওয়া উচিত এই ধরনের কাজ যারা করবে, ছেলে মেয়ে উভয়কে। এবং কি নির্লজ্জের মতো এসে বলে যে আমি প্রেগন্যান্ট, আমাকে বিয়ে করছে না। তো তুমি আমার কাছে সাহায্য চেয়েছ, অ্যাডভাইস চেয়েছ। আমি তোমাকে ঘৃণা ছাড়া আর কিছুই দিতে পারছি না। আমি চাই না আর কোনো বাচ্চারা এই ধরনের কাজ করুক, এই ধরনের নোংরামিতে জড়িয়ে পড়ুক। প্রেম ভালোবাসা এটাতে কোনো গুণা নেই, ভালো লাগতেই পারে। একটা বয়স আসে যখন ছেলে মেয়ে একজন আরেকজনকে ভালো লাগতেই পারে, তাই বলে এই পর্যন্ত ভালো লাগতেই পারে। বাবা মাকে বলো না, তারা বিয়ের ব্যবস্থা করে দিবে। তো বিয়ে পর্যন্ত তোমাদের সহ্য হচ্ছে না, তর্স হইছে না, যা খুশি তাই করে ফেলছো, আবার অ্যাডভাইস চাইতে আসছো। এখন তুমি কি করবে? তোমাকে আমি কি করতে বলবো? আমি নিজেই জানি না আমি তোমাকে কি করতে বলবো, কারণ এই ধরনের নোংরা ব্যাপার নিয়ে আমার কথা বলতেও ভালো লাগে না, একেবারেই না। আমি চিন্তাও করতে পারি না। আমার বিয়ের আগে আমার এনগেজমেন্ট হয়েছিল। এনগেজমেন্টের বোধহয় 6 মাস পরে আমার বিয়ে হয়েছে। তো আমার হাজব্যান্ড তো আর্মিতে ছিলেন। উনি যখন ছুটিতে আসতেন ঢাকাতে, ওনার চিটাগাংয়ে পোস্টিং ছিল, উনি যখন ঢাকাতে আসতেন মাঝে মাঝে ফোন করে, ফোন করাটাও আমাদের বিশাল ব্যাপার ছিল। আমার আব্বা আম্মা একদমই পছন্দ করতো না যে এনগেজমেন্টের পর আমরা কথা বলি। আব্বা বলতেন যে, মাকে বুঝাতেন, আমাকে বলার জন্য মাকে বলতেন যে এনগেজমেন্টের পর কথা বলুক, আমি এটা পছন্দ করি না, বিয়ের পর কথা বলবে। তো হয়তো কথা বলতাম লুকিয়ে, হ্যাঁ, টেলিফোনে লুকিয়ে কথা বলতাম যেন আব্বা মা না দেখে, কারণ তাদের সম্মানটা আমি রাখতাম। কারণ আব্বা মার সামনে কথা বলাটা তাদেরকে অসম্মান করা। তো যার জন্য আমি কখনোই তাদের সামনে আমার হাজব্যান্ডের সাথে কথা বলিনি। তো আমি হয়তো আব্বা মা বাইরে গেছেন বা কখন ওরকম সময় হয়তো আমার প্রথমে ছোট বোন ফোন রিসিভ করেছে, তারপরে ও রিকোয়েস্ট করেছে আমার সাথে কথা বলতে,
আমি কথা বলেছি। তারপরে ও হয়তো ছুটিতে এসছে, ফোনে হয়তো বলল যে আসো না একটু আমরা বাইরে দেখা করি। আমি না আকাশ থেকে পড়তাম যে আপনার সাহস তো কম না, আমি আপনার সাথে বাইরে দেখা করবো, এটা আপনি মানে ভাবলেন কি করে যে আমি আপনার সাথে বাইরে দেখা করব? বিশ্বাস করেন, আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড এই কথাগুলি আমাকে বলতো। এই কারণে সে আমাকে এত বেশি বিশ্বাস করত, এত বেশি ভালোবাসতো। সে আমাকে বলতো যে আমার সাথে তোমার এনগেজমেন্ট হয়ে গিয়েছিল, তারপরে কোনোদিন তুমি আমার সাথে বাইরে দেখা করনি। ছেলেরা নিজেকে দিয়েই বিচার করে। তুমি যেই ছেলের সাথে প্রেগনেন্ট হয়েছো সেই ছেলে চিন্তা করছে না যে আমার সাথে 1 বছরের পরিচয়, তুমি যদি বিছানায় চলে আসতে পারো, 2 দিন পর আরেকজনের সাথে যে যাবে না, তার কি গ্যারান্টি আছে? তো এই জিনিসগুলি মেয়েদের বোঝা উচিত। তাদেরকে অবশ্যই তাদের সংযত হওয়া উচিত। বাবা মায়ের কথা চিন্তা করা উচিত, যে বাবা মা এত কষ্ট করে মানুষ করেছে, এত কষ্ট করে বড় করেছে, সেই বাবা মায়ের মুখে চুনকালি দিয়ে তুমি যা খুশি তাই করছো, ছেলের বাসায় গিয়ে হাজির হচ্ছ আমাকে বিয়ে করো। এত নির্লজ্জ মানুষ হতে পারে? আর এইভাবে জোর জবরদস্তি করে কাউকে বিয়ে করা যায়? ধরে নিলাম ছেলের বাড়ির দরজার কাছে গিয়ে অনশন করছো, আমাকে বিয়ে করতে হবে, চাপে পড়ে পাড়া প্রতিবেশী বা লোকজনের চাপে পড়ে সেই ছেলে হয়তো তোমাকে বিয়ে করলো। সেই ছেলে তোমাকে সম্মান করবে কোনোদিন? প্রতি মুহূর্তে সে খোঁটা দিবে যে আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি তো বেহায়ের মতো আমার বাড়িতে এসেছিলা। যারা এইভাবে পালিয়ে গিয়ে বিয়ে করে, আমার মনে হয় না এদের কোনো সম্মান থাকে। হাজবেন্ডের কাছে সম্মান থাকে না, শ্বশুর বাড়িতেও সম্মান থাকে না। কেন তাকে সম্মান করা হবে? কারণ সে তো নিজের সম্মানই রাখেনি। তো আমার এই জিনিসগুলি সত্যি সত্যি আমার খুব কষ্ট হয় যখন এগুলো, এখন তো অহরহ নিউজে দেখা যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা বলে প্রেম করি, আমরা বিয়ে করব। সেদিন দেখলাম একটা নিউজ, এত ছোট, মনে হয় মেয়েটা 8-9 বছর হবে, ছেলেটা 10-12 বছর, বলছে আমরা দুজনকে ভালোবাসি, আমরা বিয়ে করব। ওই বয়সে তো মনে হয় আমরা দুনিয়াও চিনতাম না। মানে কোথায় যাচ্ছে আমাদের দেশের যুব সমাজ? এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে কষ্টদায়ক বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার জন্য এটা লজ্জাজনক একটা ব্যাপার। আর হয় কি, কিছু কিছু ছেলেমেয়েরা অতিরিক্ত মানে লাই পেয়ে যায়। হ্যাঁ, বাবা মা কিচ্ছু বলে না, কোনো কন্ট্রোল করে না, কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এই জিনিসগুলি প্রত্যেকটা বাবা মায়ের কিন্তু খোঁজ নেওয়া উচিত যে মেয়ে কোথায় যাচ্ছে বা ছেলে কোথায় যাচ্ছে। এতটার সময় তার ক্লাস শেষ হওয়ার কথা, সে বাসায় আসেনি কেন, সে কোথায় গেছে, সবকিছু কিন্তু খবরদারি করা উচিত বাবা মাকে। এইভাবে ছেড়ে দিলে বকে তো যাই, সবাই যায় না, কিছু কিছু আছে যে তাদেরকে ছেড়ে দিলে তারা বকে যায়। তো আমার মনে হয়, আর এগুলি না হয় কি, খুব ছোটবেলা থেকে এই জিনিসগুলি শেখাতে হয় বাচ্চাদেরকে, খুব ছোটবেলা থেকে। কারণ বড় হওয়ার পর কিন্তু শাসনটা এরা মেনে নিতে চায় না। কারণ বাচ্চাদের শিক্ষার সময় হয়ে যায় একদম জন্ম থেকে। আপনি জন্ম থেকে তাকে, আপনি হয়তো চিন্তা করছেন এত ছোট বাচ্চা, ও কিছু বোঝে না, ও কিন্তু সব বোঝে। আপনি ওর সাথে কথা বলেন এভাবে করলে নিয়ে, সবকিছু সে বোঝে। ওকে জন্ম হওয়ার পর থেকে, আমার বাচ্চাদেরকে জানে না, আমি জন্মের পর থেকে যখন একটু ওরা বসা শিখেছে, হাঁটা শিখেছে, তখন থেকে কিন্তু আমি প্রতিটা কথা বলতাম। বাবা মাকে কিভাবে সম্মান করতে হবে, সকালে ঘুম থেকে ওঠার পর বাবা মাকে সালাম দিতে হবে, বাবা মায়ের সাথে মানে উচ্চস্বরে কথা বলা যাবে না, বাবা মায়ের সাথে আর্গু করা যাবে না, তর্ক করা যাবে না। বাবা মা যদি ভুলও বলে তাহলে ওটা চুপচাপ শুনে নিতে হবে। এবং পরে হয়তো বলতে পারে বাচ্চারা যে আম্মু এটা না হয়ে এটা কি এরকম হতে পারে। আমার বাচ্চারা কিন্তু এটাই বলে, আমি যদি কখনো কিছু ভুল বলি, ওরা কিন্তু বলে যে আম্মু এই জিনিসটা বোধহয় এরকমও হয়, তখন আমি বুঝি যে আমি ভুল বলেছি। ওরা কিন্তু কখনোই বলে না যে আম্মু তুমি ভুল বলেছ, এই সাহস ওদের নাই।
ওরা বলবে আম্মি এটা বোধহয় এরকমও হতে পারে না, এরকম কি হওয়া যায়, বা এটা দেখো তো আম্মু এটা হয় কিনা, এভাবে হয় কিনা, এরকম করে ওরা বলে। আমি আমার বাচ্চাদেরকে এভাবে শিখিয়েছি। আমার বাচ্চারা যা খুশি তাই করে বসবে, আর আমি বসে বসে দেখবো, এটা তো চিন্তাই করা যায় না। কারণ এগুলো একেবারে ছোটবেলা থেকে শিক্ষা দিতে হয়। তুমি কোন খানদান থেকে আসছো, তুমি কোন ঘরের বাচ্চা, বাচ্চাকে এটা বোঝাতে হবে তোমার কতটা দাম আছে, তোমার কতটা সম্মান আছে, তুমি নিজেকে কখনোই এত সস্তা করে দিও না। এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাতে হয় ছোটবেলা থেকে। কার সাথে মিশবে, কেমন করে মিশবে। আমি আমার বাচ্চাদেরকে যখন অনেক ছোট, আমার শেওয়ার দাইশা যখন অনেক ছোট ছিল, আমি ওদেরকে বলতাম স্কুলে যাওয়ার সময় সবসময় বলতাম যে বাবা খেয়াল করবা কোন বাচ্চাটা ক্লাসে সবচাইতে লক্ষ্মী, কে প্রতিদিন পড়া রেডি করে আসে, তুমি কিন্তু তার সাথে মিশবে। এইভাবে বাচ্চাদেরকে বলতাম যে খুব ভদ্র, যে বাচ্চা প্রতিদিন পড়াশোনা করে, যে বাচ্চা ক্লাসে দুষ্টামি করে না, টিচারের অবাধ্য হয়, তাদের সাথে প্লিজ মিশো না, একটু অ্যাভয়েড করো তাদেরকে। তো ছোটবেলা থেকে বাচ্চাদেরকে আপনারা যে শিক্ষা দেবেন বাচ্চারা তেমনি হবে। তবে সব ক্ষেত্রে এরকম হয় না। দেখা যায় বাবা মা অনেক যত্ন করে অনেক আদর করে বড় করার পরেও কিছু খারাপ সঙ্গের কারণে বাচ্চারা নষ্ট হয়ে যায়। যারা খারাপ সঙ্গের কারণে তো অনেক বাবা মাই হয়তো অনেক আদর করে কষ্ট করে মানুষ করেছে, সেই ছেলে পেলেও বকে যায়। কি কারণে? কারণ সঙ্গদোষে। তো এই জিনিসগুলো আমাদের সমাজে অনেক অনেক নোংরা ভাবে বেড়ে যাচ্ছে। অনেকে আছে কথা নাই বার্তা নাই, তার 3 ডবল বয়সের একজনকে বিয়ে করে বসে গেল। আরে খোদা, বাংলাদেশে কি ছেলের অভাব পড়েছে? নিজের থেকে হয়তো 3 ডবল 4 ডবল বয়সের ছেলেকে বিয়ে করছে, বুড়ো 70 বছর 80 বছরের বুড়োকে বিয়ে করছে, বিয়ে করে বাস বাবা মার সাথে সম্পর্ক শেষ করে দিল, সেই আমার সবকিছু। আরে যে বাবা মা এত কষ্ট করে মানুষ করলো, যে বাবা মা লেখাপড়া শিখিয়েছে, যত্ন করেছে, এক ফোঁটাও লজ্জা লাগে না সেই বাবা মাকে অপমান করতে এক বুড়োর জন্য, শুধু পয়সার লোভে? এগুলো অনেক হচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে অনেক মেয়ে হয়তো আছে, বিয়ে হয়েছিল, বাচ্চা আছে, অসহায়, তার অবশ্যই একজন সাপোর্ট দরকার, সে অবশ্যই বিয়ে করতে পারে, সে যে এজেরই হোক না কেন। আমি ওটা নিয়ে কখনোই সমালোচনা করব না, কারণ যে মেয়ে অসহায়, যার কোনো শেল্টার নাই, সে তো অবশ্যই শেল্টার নেওয়ার চেষ্টা করবে। কিন্তু অল্প বয়সের একটা মেয়ে, আনম্যারিড মেয়ে, শুধুমাত্র পয়সার লোভে বুড়োকে বিয়ে করছে, কি লজ্জার ব্যাপার, কি জঘন্য ব্যাপার। পয়সাটাই সবকিছু হয়ে গেল তাদের জীবনে, আর কোনো কিছু দরকার নাই। তো আমাদের এখন হয়েছে কি, যে ছেলেপেলেরা যার যা খুশি তাই করছে। কিছু সংখ্যক, আমি সবার কথা বলছি না, কিছু সংখ্যক যা খুশি তাই করছে, মনে করছে যে কেউ দেখার নাই, কেউ বলার নাই। কিন্তু আমার মনে হয় অন্তত আমাদের দেশে, ইউরোপ আমেরিকাতে এগুলা কোনো ব্যাপারই না, এগুলো নিয়ে গভর্নমেন্টও নাক গলায় না, পুলিশও কিছু বলবে না। কিন্তু আমাদের একটা মুসলিম কান্ট্রিতে, একটা কনজারভেটিভ কান্ট্রিতে, আমরা একটা রক্ষণশীল, আমাদের পরিবার, আমাদের পুরো দেশটা একটা পরিবার, খুবই রক্ষণশীল পরিবার আমরা। সেখানে যদি এই ধরনের কাহিনীগুলো হয়, তখন কিন্তু আমাদের জন্য এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার হয়ে যায়। আর সেই বাবা মার মনে কিরকম কষ্ট হয় যে তার ইয়াং মেয়েটা এক বুড়াকে বিয়ে করে ফষ্টি নষ্টি করছে বাবা মার সামনে, বাবা মাকে দেখাচ্ছে। তো এগুলো আসলে মেনে নেওয়া যায় না। আর সবচেয়ে যেটা সত্যি কথা, যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, পৃথিবীর কোনো মানুষই বাবা মায়ের মনে কষ্ট দিয়ে কোনো দিন শান্তি পায় না, কোনো দিন না, সুখী হতেই পারে না, ইম্পসিবল। কারণ বাবা মায়ের যে দীর্ঘ নিঃশ্বাস, সেটা অবশ্যই সে রেজাল্ট সে পাবে।
হয়তো দুদিন খুব ফুর্তি করে নিচ্ছে, কিন্তু না, এটা ক্ষণস্থায়ী, এটা অবশ্যই স্থায়ী হবে না। ওই যে বাবার মনের দীর্ঘ নিঃশ্বাস, মায়ের চোখের পানি, এগুলি কখনোই বৃথা যাবে না। আল্লাহ আছে না উপরে একজন, পুঙ্খানুপুঙ্খভাবে বিচার হবে। তো এই যারা আল্লাহকে ভয় পায়, যারা দুনিয়াকে ভয় পায়, তারা এই কাজটা আমার মনে হয় করা কখনোই উচিত হবে না। বাবা মায়ের মনে কষ্ট দিয়ে এই ধরনের নোংরা কাজগুলি করা। আমি জানি না সেই বাবা মার, তুমি যে আমাকে যে মেসেজটা লিখেছ, তোমার বাবা মায়ের মনে কি হচ্ছে, কতখানি কষ্ট তারা পাচ্ছে। আমি এটা কল্পনাও করতে পারছি না যে তারা কতখানি আহত হয়েছে। তো আমি সত্যি সত্যি দুঃখিত এবং লজ্জিত। আমি তোমাকে কোনো রকম অ্যাডভাইস দিতে পারছি না। আমি কি অ্যাডভাইস দেব তোমাকে আমি জানি না। কে তোমাকে কি অ্যাডভাইস দেবে? এখানে অ্যাডভাইস দেওয়ার কিচ্ছু নাই, তোমার ডিসিশন, তোমাকে নিতে হবে তুমি কি করবে। তো আমি শুধু এটুকুই বলবো, তুমি যদি এই কাজটা করার আগে আমাকে জিজ্ঞেস করতে যে আমি একজনকে ভালোবাসি, আমি এখন কি করব, তখন আমি তোমাকে অ্যাডভাইস দিতাম। তুমি সবচাইতে নোংরা কাজটা করে বসে আছো, এখন আমি তোমাকে কি অ্যাডভাইস দেব? এখানে অ্যাডভাইস দেওয়ার কোনো কিছুই নাই। তো আমি জানি না, আসলে আমি খুবই দুঃখিত, তোমাকে আমি কোনো অ্যাডভাইস দিতে পারলাম না, তোমার কোনো উপকার আমি করতে পারলাম না। তো ভবিষ্যতে আমি আশা করব এই ধরনের, অন্তত এই ধরনের ব্যাপার নিয়ে আমার যেন কথা না বলতে হয়। আমার খুব খুব কষ্ট হয় ওই বাবা মায়ের জন্য, যারা এত কষ্ট করে বাচ্চাদের মানুষ করে, তারপরে এই বাচ্চারা এই ধরনের নোংরা কাজ করে। তো জাকিয়া, আজকে এ পর্যন্ত এই ব্যাপার নিয়ে আর বেশি কথা বলতে চাই না। আপনারা সবাই জানেন, নিউজে অনেক কিছু দেখছেন, এগুলি রেগুলারই হচ্ছে আমাদের দেশে। এই জিনিসগুলো মহামারী আকার ধারণ করেছে। আগে কখনোই এই ধরনের নিউজ আমরা দেখিনি। অন্তত 10-15 বছর আগে তো আমরা কল্পনাই করতে পারিনি যে এই ধরনের কিছু ঘটবে এই দেশে। তো আচ্ছা, আমি দরজাটা খুলে দিই। হ্যাঁ, পান্ডা বাইরে চেঁচাচ্ছে। তো আমি দোয়া করব ইয়াং মেয়েদের জন্য, ছেলেদের জন্য, তোমরা সৎ পথে থাকো, আল্লাহর পথে থাকো, আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করো। এগুলো আমাদের ইসলামের পরিপন্থী, এসব নোংরামিগুলি করা। তো আমি আশা করব তোমরা বুঝবে। আচ্ছা, যাকে তো অনেকদিন থেকে আপনারা অনেকে আমাকে লিখেছেন যে আপু আপনি কি খান, কিভাবে মেনটেন করছেন। তো আমি আজকে এটা সিরিজ হিসাবে দেখাবো। আমি সকালে কি খাই, দুপুরে কি খাই, মানে 12টার দিকে কি খাই। তো আমি আজকে দেখাচ্ছি আমি সকালে কি নাস্তা করি। সকালে কি নাস্তা করি এটা আমি আজকে দেখাচ্ছি। তো এটা আমি এখন বানিয়ে রাখবো, ফ্রিজে রেখে দেব, সকালবেলা আমি এটা নাস্তা করব। আচ্ছা, আমি প্রথমে ওট মিল নিচ্ছি। হ্যাঁ, ওট নিচ্ছি। এটাতে আছে হলো অ্যাপেল অ্যান্ড ব্লুবেরি। হ্যাঁ, অ্যাপেল অ্যান্ড ব্লুবেরি আছে এটাতে, এই জিনিসটাতে। আমি এটাতে, আমার কয়েক রকমের আছে, বিভিন্ন রকমের ফ্রুটের আছে। যে আরেকটা আছে, যেমন এটাতে আছে স্ট্রবেরি, রাসবেরি অ্যান্ড ক্র্যানবেরি। তো এগুলি একটা করে প্যাকেট আমি নেই, ড্রাই ফ্রুট দেওয়া আছে এটাতে। তো আপনার বাংলাদেশে আমার মনে হয় এটা পাওয়া যায়, আমি দেখেছি বাংলাদেশে এটা পাওয়া যায়। তো এই ওট অসম্ভব ভালো হয়েছে শরীরের জন্য। আপনারা সবাই জানেন ওট অনেক ভালো শরীরের জন্য। তো আমি এই ওট নিলাম, 1 প্যাকেট ওট নিয়েছি। এই যে দেখেন, 1 প্যাকেট ওট আমি নিয়েছি। তারপরে এখানে দিব 1 চামচ ফ্ল্যাক্সিড। এই ফ্ল্যাক্সিড দেখেন, ফ্ল্যাক্সিড দিব আমি 1 চামচ। এই ফ্ল্যাক্সিড, এটা বাংলাতে বোধহয় তিসি বলে। আচ্ছা, এই তিসি ফাঁকি 1 চামচ দিয়ে দিলাম এখানে। আর 1 চামচ দিব এই চিয়া সিড, 1 চামচ।
আর এখানে আছে কালো জিরা। হ্যাঁ, কালো জিরা থেকে আমি এই এতটুকু দিয়ে দিলাম, এই অল্প, হ্যাঁ এতটুকু, এই হলো কালো জিরা দিয়ে দিলাম। এখন আমি দেব অল্প একটু দুধ। হ্যাঁ, একটু দুধ দিলাম। হ্যাঁ, আর এবার দেবো আমি গ্রেক স্টাইল ইয়োগার্ট, যে কোনো ইয়োগার্ট আপনারা দিতে পারেন। আমি দুধটা কম দিই, ইয়োগার্টটা একটু বেশি দিই। হ্যাঁ, এই হলো আমি 3 চামচ ইয়োগার্ট দিলাম। এখন আমি খুব সুন্দর করে মিলাবো। হ্যাঁ, দেখলেন তো কিছু দিয়েছি, কিছু দিয়ে খুব সুন্দর করে আমি মিলিয়ে ফেলি। এখন এটা আমি ঢেকে ফ্রিজে রেখে দেব। হ্যাঁ, তারপরে সকালবেলা না এটা একদম খুব সুন্দর একটা কেকের মতো হয়ে থাকে। হ্যাঁ, তো আমি সকালবেলা এটা নাস্তা খাবো। তো আর 11টার দিকে আবার আমি কি খাবো ওটা আমি আবার কালকে দেখাবো। তারপরে দুপুরে কি খাই, রাত্রে কি খাই, এগুলো আমরা অনেকে বলেছেন এই জিনিসগুলি দেখাতে, যে আন্টি আপনি কি করে ফিট আছেন। আমি জানি না আমি কতটা ফিট আছি, কিন্তু আপনারা শুধু বলছেন যে আমি কি খাই এটা দেখাতে। তো এই জন্য এটা হলো আমার সকালের নাস্তা। আর মাঝে মাঝে আমি একটু গ্রিন টি খাই, এটা খাওয়ার পরে আবার অনেক সময় খাইও না। চায়ের প্রতি আমার অতটা ইয়ে নেই, হ্যাঁ ফ্যাসিনেশন নেই। তো যার জন্য এটাই হলো মেইন খাওয়া আমার। এটা সুন্দর একদম কেকের মতো হয়ে থাকবে, কেটে কেটে খেতে দারুণ মজা লাগে, ইয়োগার্ট যেহেতু আছে। আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই অনেক কথা বললাম, মনটাও ভালো নাই, বাজে ব্যাপারে কথা বলতে হলো। তো আমি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আবার কালকে আবার দেখাবো আমি 11টা-12টার দিকে কি খাই ওটা দেখাবো, তারপরে আবার কথা হবে। দয়া করে আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদের উপর রহমত করুন। আর আবার তাড়াতাড়ি দেখা হবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।